দেখছেন জেলার সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। হকার সমস্যা নিয়ে মেয়রের বৈঠকের পরেই নিউ মার্কেট পরিদর্শন মেয়রের। হকার জোন এবং গোডাউন তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবার নিউ মার্কেট পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে জেলার পাশাপাশি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতেও কিন্তু শুরু হয়েছে এই ব্যবস্থা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকে পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম এবং কি জানালেন তিনি? দেখো, এই যে হাই পাওয়ার বৈঠকটি কর্পোরেশনে করা হলো, এই কর্পোরেশনের বৈঠকটির পর এই যে হাই পাওয়ার কমিটি যারা আজকে উপস্থিত ছিলেন, এরা প্রত্যেকে একযোগে নিউ মার্কেট চত্বরের বেশ কিছু অঞ্চল ঘুরে রাখেন। সেখানকার যারা হকার ছিলেন তাদের সঙ্গেও কথাবার্তা বলেন এবং এটা অ্যাসিওর করেন যে যারা রাস্তায় নেমে ডালা বা অন্য কিছু লাগিয়ে দিয়েছে এবং ব্যবসা করছে তাদেরকে নির্দিষ্ট জোনে উঠে যেতে হবে এবং তাদেরকে প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। কখনোই এই নিউ মার্কেট সংলগ্ন যে সমস্ত রাস্তা, সেই রাস্তা এনক্রোচ করা যাবে না। মূলত এইগুলো আলোচনার বিষয়বস্তু ছিল। এগুলো মেয়র নিজে, অরূপ বিশ্বাস, তারা বিভিন্ন হকারদের সঙ্গে কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলে এই মুহূর্তে তারা কলকাতা পুরসভায় ফিরে এসছেন এবং সাংবাদিক সম্মেলন করবেন এই মুহূর্তে। এবং ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, নিউ মার্কেট পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় যে করার নির্দেশ দিয়েছেন তারপরেই কিন্তু বিভিন্ন জায়গাতেই উঠে আসছে একই ছবি। নির্বাচনী কার্যালয় খুলতে চেয়ে দোকান ভাড়া, ভোটের পর সেই ভাড়ার টাকা না দিয়ে পাল্টা দোকান মালিককে হুমকি তৃণমূল কাউন্সিলরের। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী সহ পুরুলিয়া পুলিশ সুপারকে অভিযোগ মহিলার। পুরুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। লোকসভা ভোট চলাকালীন নির্বাচনী কার্যালয় খোলার জন্য পুরুলিয়া ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তার দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। দোকান মালিক ওই মহিলার অভিযোগ, কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলে তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এরপর অভিযোগকারী মহিলা সামাজিক মাধ্যমে সরব হন। তারপরই পাল্টা হুমকি ও ভয় দেখাতে শুরু করেন কাউন্সিলর। অভিযোগ মহিলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন, না হলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না। আর যেহেতু আমি একা, আমার বৃদ্ধা বাবা, মানে আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে, তো ওই জন্য আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইটার হিসাবে উনি আমাকে উপরন্তি কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে 15 দিনের মাথায় ক্ষমা না চাই তাহলে উনি আমার উপর 25 লাখ টাকা মানহানির কেস করবেন। আমি কোথার থেকে পাবো 25 লাখ টাকা? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতা তথা পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরেরও বক্তব্য শোনা দরকার আছে। তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগে কটাক্ষ বিজেপির। তো এরা করেই থাকে এবং তা পুনরাবৃত্তি ঘটলো। তো নতুন কিছু নাই, এদের শিক্ষা নেওয়া উচিত যে পুরুলিয়া লোকসভা ভোটে যেভাবে পুরুলিয়া শহরের মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও কিন্তু বিভিন্ন ভোটে কিন্তু শাসক দলকে কিন্তু আরও উত্তমভাবে জবাব দেবে। মুখ্যমন্ত্রী দলের কর্মী নেতাদের এক সুরে বাঁধার কথা বললেও নেতাদের হুমকি, চমক ধমক চলছেই। মুখ্যমন্ত্রীর বার্তা কি পৌঁছচ্ছে না দলীয় কর্মীদের কাছে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেও চলছে জমি জবরদখল। একাধিক পৌরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন, তবুও হুঁশ ফিরছে না। রাজপুর, সোনারপুর পৌরসভা এবং ঝাড়গ্রামে উঠল এমনই অভিযোগ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পুরো এলাকায় বিক্রি হচ্ছে জমি। বিষয়টি নাকি জানেই না রাজপুর সোনারপুর পুরসভা। যদিও এই ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 18 ও 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকাতে গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং স্টেশন। পুরসভার নিয়ম অনুযায়ী ডাম্পিং স্টেশনের 200 মিটারের মধ্যে জনবসতি করা যায় না।
4 করে নিয়েছে। 4.5 লাখ টাকা কাটা। হ্যাঁ, কার কাছ থেকে কিনলেন এই জমি? রবিন। করবো, কাগজগুলো এখন বাকি আছে তো, সব কাগজ এখন রেডি হয় না, করে নাও। আপনারা কিনেছেন কোথায়? পৌরসভার লোকের কাছ থেকে? না, ওই রবিনের কাছ থেকে। আমি কেন বিক্রি করতে যাবো সেটা বলবে তো? সেটা তো আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। না, আমি কেন বেচবো? জমির মালিক ওখানে আছে, এরা হচ্ছে ব্যাসালি পাড়ায় বাড়ি, রাজীব ঘোষ, শেফালি ঘোষ। বোর্ড যদি লাগানো থাকে পৌরসভা অ্যাকুইজিশন নোটিশ পাঠাবে, দিয়ে বন্ধ করে দেবে, রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে। পুর প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই কাজ হচ্ছে সেদিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের বক্তব্য, অভিযোগ এলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখব নিশ্চয়ই। এইটা বেআইনি হচ্ছে, টোটালি বেআইনি হচ্ছে। এটা দেখার দায়িত্ব পৌরসভার, সেই দেখার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। তৈরি করে ফেলেছে, তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি দখল। ঝাড়গ্রামে কুর্মী আদিবাসী চাষিদের জমিতে কারখানার ছাই ফেলে জমিকে বন্ধা করে দেওয়ার অভিযোগ। বিঘের পর বিঘে জমি ভুয়ো মালিক সাজিয়ে জাল দলিল করে দখলে নিচ্ছে বেআইনি কারখানার মালিক। জমির চরিত্র বদল করে বেমালুম চলছে জমি দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও কিছু রাজনৈতিক দলের নেতার মদতে এসব কাজ হচ্ছে। অভিযোগের তীরে ঝাড়গ্রামের বিএলআরও রামকৃষ্ণ মণ্ডল। হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে এবং সেটা অন্যায়ভাবে সেটা শুরু হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ করলাম ক্রেতা বিক্রেতা এবং মিউটেশন যিনি করেছেন বিএলআর সাহেব। ইউনিভার্সিটির অপোজিটে একটা জমি ভুয়ো কাগজ বানিয়ে সেখানে জমিও দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের যারা চাষি তারা দীর্ঘদিন থেকে তাদের ঠাকুরদাদার আমল থেকে তারা দখল করে আছে সেই জায়গা। সেখানে ভুয়ো কাগজ বানিয়ে তারা সেই জমি দখল করে। ডান দিক বাম দিক যেদিকে দেখবেন আপনি জবরদখল, যেদিকে দেখবেন আমারই মানে পূর্বপুরুষের জমি এইরকম। আমি যখন বিএলআর কাছে তথ্য চাইতে যাচ্ছি, উনি বলছেন না, এটা 1 নম্বর কোর্টের তথ্য আপনাকে দেওয়া হবে। অথচ সেই আমার দাদুর আমার দাদুর জমি, আমার বাবারা দখল, বুঝতে পারছেন তো, সেই জমি এখন প্রাচীর দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, সেই জমি আমরা দখলে পাচ্ছি। জমি দখলে বিজেপির নিশানায় শাসক দল। যে কতটা ফরেস্ট ল্যান্ড, একটা পাবলিক জমির কথা ছেড়ে দিন, সেটা না হয় মানুষ টাকার লোভে বিক্রি করে দিয়েছে, কিন্তু ফরেস্ট ল্যান্ড কি করে তারা দখল করতে পারে? প্রশাসনের মদত 100% মদত আছে। 100% মদত না থাকলে কেন তারা চুপ, কেন তারা নীরব? প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ এর আগে হয়নি? মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন জমি জবরদখল থেকে শুরু করে একাধিক ইস্যুতে। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জমি জবরদখল থেকে হস্তান্তরের কাজ। সোনারপুর থেকে সুখদেব দে, ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে যে মারধরের ঘটনা, সেই ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদারের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে যে হেনস্থার ঘটনা, সেই ঘটনায় এবার কমিটি গঠন করলো বঙ্গ বিজেপি। 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদারের নির্দেশে এই গঠন করা হয়েছে কমিটি। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়টি? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যে খবর পাওয়া আসছে যে কুচবিহারে যে ঘটনা ঘটেছে মহিলাকে বিবস্ত করে মার, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন মুখপাত্র তারা কিন্তু যেমন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে, পাশাপাশি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে 7 সদস্যের একটি টিম তৈরি করেছে বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে। সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে এই 7 সদস্যের টিম কালকে তারা যাবেন ওই ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে মহিলার সঙ্গে কথা বলবেন এবং কি হয়েছে না হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করবে এবং তারপর পরবর্তী ব্যবস্থা। দেবাশিস দা, কারা কারা থাকছেন এই কমিটিতে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেখানে রয়েছেন একদিকে যেমন কোচবিহারে যারা রয়েছেন তারা যেমন থাকছেন, সেখানে কোচবিহারের যারা নেতৃত্ব, সেই নেতৃত্বের পাশাপাশি সুকান্ত মজুমদার যে ঠিক করে দিয়েছেন সেই নেতৃত্বের সঙ্গে থাকছেন। নেতৃত্বের মধ্যেই অগ্নিমিত্রা পাল থাকছেন শিখা চ্যাটার্জি, ফাল্গুনী পাত্র, শশী অগ্নিহোত্রী,
মালতী রায় এবং পূজা খাতুন ও জয়ন্ত রায়, অর্থাৎ সাংসদ জয়ন্ত রায়, তারা থাকছেন। অর্থাৎ এই 7 সদস্য কমিটি আগামীকাল তারা যাচ্ছে কোচবিহারে, এবং সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কিন্তু এই টিমটি যাচ্ছে 7 সদস্য। তারা পুরোটা পুঙ্খানুপুঙ্খ শুনবেন কি ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তীকালে পরবর্তী ব্যবস্থা কি হবে সেটাই তারা জানাবেন। বেশ ধন্যবাদ জানাবো দেবাশিস দা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে যে হেনস্থার ঘটনা, মারধরের ঘটনা, এবার 7 সদস্যের কমিটি গঠন করলো বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তথ্য অনুসন্ধানে 7 জন সদস্য থাকছেন এই কমিটিতে, গিয়ে কথা বলবেন সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে। সুকান্ত মজুমদারের নির্দেশে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, সেখানে সেই কমিটিতে থাকছেন অগ্নিমিত্রা পাল সহ একাধিক সদস্য। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ এবং এই ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। তথ্য অনুসন্ধানে 7 জনের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদার, তার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। 7 জন সদস্য থাকছেন এই কমিটিতে, এবং সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন, নির্যাতিতার সঙ্গে কথা বলবেন তারা, এবং ঠিক কি ঘটেছে রিপোর্ট তুলে ধরবেন তারা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কোচবিহারে যে ঘটনা ঘটেছে, মহিলাকে বিবস্ত্র করে মারধরের যে ঘটনা, সেই ঘটনায় এবার কমিটি গঠন করলো বঙ্গ বিজেপি। তথ্য অনুসন্ধানে 7 জনের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদারের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, শনিবার কোচবিহারে যাবেন এই কমিটির সদস্যরা, গিয়ে কথা বলবেন নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে, এবং খতিয়ে দেখবেন পুরো বিষয়টি, রিপোর্ট তুলে ধরবেন। কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এবার 7 সদস্যের কমিটি গঠন করা হলেও তথ্য অনুসন্ধানকারী কমিটি, এবং সুকান্ত মজুমদারের নির্দেশে 7 জনের প্রতিনিধি দল সেখানে যাবে। সুকান্ত মজুমদারের নির্দেশে 7 সদস্যের কমিটি সেখানে যাবে, কমিটির সদস্যরা, এবং সেখানে গিয়ে নির্যাতিতা এবং পরিবারের সঙ্গে কথা বলবে। যে খবরের দিকে নজর রেখেছিলাম, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা, হেনস্থার ঘটনা, এবং এই ঘটনায় রাজনৈতিক আদা ছড়াছড়ি যতই হোক না কেন, পুলিশের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে পারিবারিক কারণে। একদিকে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তবে এটা পারিবারিক ঘটনা বলেই দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। মাথাভাঙায়, কোচবিহারের মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে হেনস্থার ঘটনা, মারধরের ঘটনায়, এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু বিজেপির। তবে এই অভিযোগ খারিজ করেছে পুলিশ। যেমনটা পুলিশের অভিযোগ, জেলা পুলিশের অভিযোগ, যে পারিবারিক কারণে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা রাজনৈতিক ঘটনা নয়, এমনটাই দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। এই ঘটনা ঘটেছে পারিবারিক বিবাদের জেরে। আর এ নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তিনি ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। এবারে পরিষ্কারভাবে আমরাও খোঁজ নিয়ে দেখেছি, শুধু পুলিশ না, আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে এটা পারিবারিক সমস্যা। সেই পারিবারিক গোলমালের থেকে এই ঘটনা ঘটেছে, যদিও এটা নিন্দনীয় ব্যাপার। এর সাথে তৃণমূল কংগ্রেস কেন, কোনো রাজনৈতিক দলেরই কোনো সম্পর্ক নেই। এটা বিজেপি পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার পর থেকে এই ধরনের একটা চক্রান্ত করছে, এবং তাদেরকে মদত দিচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যম। তারা এগুলোকে বাজারে চালু করবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির একজন মহিলার সাথে এরকম ব্যবহার করেছে। পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে, এবং সেই 4 জনের মধ্যে একজন ওই মহিলার ভাসুরও আছেন, একজন মহিলা আছেন।
আপনারা শুনলেন উদয়ন গুহর মন্তব্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের যে অভিযোগ, সেই ঘটনায় বঙ্গ বিজেপির তরফ থেকে একদিকে যখন 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, অন্যদিকে জেলা পুলিশের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পারিবারিক কারণে এই ঘটনাটি ঘটেছে, রাজনীতির কোনো যোগ নেই। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে তথ্য অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে বঙ্গ বিজেপির তরফ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবারই সেই কমিটির সদস্যরা যাবেন কোচবিহারে। জেলার সারাদিনের সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাকদ্বীপের দিকে নজর রাখবো। দেশের কাছে মডেল হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েত। কঠিন তরল বর্জ্য নিষ্কাশনের কাজে সাড়া ফেলেছে প্রতাপাদিত্য নগর। সেই কাজ সরেজমিনে দেখতে 10টি রাজ্যের 60 প্রতিনিধি দল পৌঁছেছেন কাকদ্বীপের এই পঞ্চায়েতে। কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশনে বড়সড় সাফল্য কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের নানা কাজ ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। বিশেষত SLW প্রজেক্ট অর্থাৎ কঠিন তরল ও বর্জ্য নিষ্কাশন প্রকল্প সারা দেশের কাছে নজির তৈরি করেছে। দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই প্রকল্পটি সরেজমিনে দেখতে প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতে পৌঁছচ্ছেন ইতিমধ্যেই। বৃহস্পতিবার দেশের 10টি রাজ্য থেকে জেলা, মহকুমা ও ব্লক স্তরে আধিকারিকরা প্রকল্পের কাজকর্ম দেখার জন্য প্রতাপাদিত্য নগরে পৌঁছন। ওনারা আমাদের কাজকর্ম দেখে খুব খুশি হয়েছে। আমাদের এই কাজটা কিভাবে হয়, কবে থেকে চালু হয়েছে, সব কিছু বায়োডাটা আমাদের থেকে নিলেন। কত কালেকশান হয়, কিভাবে বাড়ি বাড়ি আমরা কালেকশান করি, টোটাল ওনারা এটার উপরে ডকুমেন্টিং করলেন। তাহলে এটা কি কেন্দ্র থেকে রাজ্যের দিকে তাকানো হচ্ছে এবারে? কেন্দ্র থেকে রাজ্যকে এটা আমাদের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতকেই প্রজেক্ট করেছেন। প্রতাপাদিত্য নগরের মতো কিভাবে তাদের পঞ্চায়েতকেও মডেল বানানো যায় সরেজমিনে তা শিখে নিতেই তাদের কাকদ্বীপে আসা বলে জানাচ্ছেন প্রতিনিধিদের দায়িত্বে থাকা অফিসার। ये 4 दिन का प्रोग्राम जो है वो स्वच्छ भारत मिशन के ऊपर है। स्वच्छ भारत मिशन जैसे SBM फेज 2 के अंतर्गत ये प्रोग्राम किया जा रहा है, जिसमें अभी 9-10 स्टेटों के सभी राज्य सरकार के प्रतिनिधि और स्टेट के कुछ ऑफिसर्स हैं और साथ ही साथ डिस्ट्रिक्ट के ऑफिसर्स हैं और साथ ही साथ ब्लॉक के कुछ BDOज भी इसमें पार्टिसिपेट किए हैं। जिसमें 4 दिनों में ट्रेनिंग में 3 दिनों का सेशन ऑलरेडी थ्योरी सेशन जो क्लासरूम में था और साथ ही साथ एक दिन प्रैक्टिकल, ताकि ये कैसे गांव को मॉडल गांव बनाया जाए इसको समझाने के लिए हम लोग प्रैक्टिकल के लिए यहाँ काकद्वीप में आए हुए थे। কাকদ্বীপের যে মডেলে কাজ হয়েছে তা শিখে কাশ্মীরে সেটি কার্যকরী করতে চান কাকদ্বীপে আসা কাশ্মীরের প্রতিনিধি। इस तरीके का मैनेजमेंट हर पंचायत में हो तो बहुत अच्छा हो जाएगा। सेल्फ सफिशिएंसी भी है और स्वच्छता ऑटोमेटिकली हो जाएगी जब हर तरीके का वेस्ट आएगा। डेफिनेटली हर पंचायत में हर जगह पर ये चीज़ होगी तो टुगेदर इट विल बी वेरी बेनिफिशियल फॉर ओवरऑल क्लीनलीनेस ड्राइव इन इंडिया। 10টি রাজ্যের 60 জন প্রতিনিধি প্রতাপাদিত্য নগরের SLW প্রজেক্ট নিয়ে বিস্তারিত জেনে ফিরছেন নিজেদের রাজ্যে। সেখানে হাতে কলমে এই কাজ সম্পন্ন করতে পারলে তবে তাদের এ রাজ্যে আসা সার্থক। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। চলছে ইলিশের মরশুম। বড় ইলিশ মাছের বদলে সমুদ্র থেকে দেদারভাবে ধরে আনা হচ্ছে ছোট ইলিশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও পিল ইলিশ ধরায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতির। রীতিমতন প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর সমুদ্র থেকে দেদার নিষিদ্ধ পিল ইলিশ শিকার করে মৎস্যবন্দরে ফিরছে শয়ে শয়ে ট্রলার। নামখানা মৎস্যবন্দরে ধরা পড়ল তেমন ছবি। মাছগুলির ওজন 100 থেকে 150 গ্রাম। সমস্ত ছোট ইলিশ পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার এবং শিয়ালদা পাইকারি বাজারে। প্রশ্ন উঠছে, এই সমস্ত ট্রলার কি জাল ব্যবহার করছে? কারণ মৎস্যজীবী ট্রলারগুলিতে 90 সেন্টিমিটারের থেকে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইরকম পিল ইলিশ মার্কেটে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। এটা বিগত দিনে প্রশাসন একেবারে হেলদোল বা কোনো ইয়েতে পদক্ষেপ নেয়নি এবং
এখনও পর্যন্ত সেই পিল ইলিশ সম্বন্ধে প্রশাসনের কোনো হেলদোল নেই। সর্বোপরি সবাই হচ্ছে পিল মাছ হচ্ছে, পিল মাছ নিয়ে প্রতিটি ট্রলারবাসী তারা আসছে নামখানা ঘাটে, এছাড়া বিভিন্ন ঘাটে। তাই সে থেকে দেখা যায় পিল মাছ যদি আগামী দিনে পিল মাছ মারলে বড় ইলিশ পাওয়া আমাদের পক্ষে খুবই দুর্লভ হয়ে যাচ্ছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে পিল ইলিশটি বন্ধ করা উচিত আমি মনে করছি। নিষেধাজ্ঞা সত্ত্বেও পিল ইলিশ ধরায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতির। অ্যাসোসিয়েশনগতভাবে সমস্ত গভর্নমেন্টের যা রুলস আমরা কিন্তু জানিয়ে দিয়েছি। বিগত দিনেও যারা ছোট মাছ ধরেছে তাদের বিরুদ্ধেও প্রশাসন মৎস্য দপ্তরও ব্যবস্থা নিয়েছে। মরশুমের শুরু থেকে যেভাবে প্রশাসনের নজর এড়িয়ে গভীর সমুদ্র থেকে নিষিদ্ধ পিল ইলিশ ধরা হচ্ছে, তাতে করে আগামী দিনে ভালো ইলিশ পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সংকটময় পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছে সাধারণ মানুষজন। নামখানা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। স্কুল কলেজ শুরু হয়ে গিয়েছে, আপাতত বেড়াতে যাওয়ার মরশুমে ইতি। ফের বেড়াতে চাইলে পুজো পর্যন্ত অপেক্ষা। তবে আপনি যদি ভাবেন পুজোয় পাহাড়ে যাবেন আর এখনো যদি টিকিট না কেটে থাকেন, তবে এই পুজোয় আর পাহাড় দেখা হচ্ছে না আপনার। পুজো আসতে বাকি প্রায় 3.5 মাস। তবে এরই মধ্যে পুজোর বেড়াতে যাওয়ার ঢাকে কাঠি পড়ে গেছে। 100 দিন হাতে থাকতেই শেষ উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার টিকিট। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম কিংবা ডুয়ার্সে যেতে গেলে মূলত নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেনেই সংরক্ষিত আসনের টিকিট শেষ। আর এসি তো দূরের কথা, ওয়েটিংয়ে যাত্রী সংখ্যা প্রায় 200 ছুঁয়েছে। পুজোর টিকিট তো 120 দিন 20 দিনের দিনে ওগুলো শেষ হয়ে যায়। মানে অনেক যাত্রী যারা বাড়ি ফিরবে বা যাবে, ঘুরতে যাবে, এই টিকিটগুলো তোমার 120 দিনের দিন যেদিন কাউন্টার খুলবে ওপেনিং ডেটের দিনই শেষ হয়ে যায় এগুলো। পাহাড় জঙ্গলের কোলে পুজোর ছুটিটা কাটাবেন বলে ভেবেও টিকিট কাটেননি যারা, তাদের বেড়াতে যাওয়া 20 পাউন্ড জলে চলে গেলেও পুজোর বুকিং নিয়ে এখনই উচ্ছ্বসিত উত্তরের রিসর্ট মালিকরা। এবছর আমরা এটাও আশা করছি যে প্রত্যেকটা রিসর্টই ফুল থাকবে। তো পুজোর বুকিং যারা সারছে তারা যদি এখন বুকিং যারা করছে তারা টুকটাক পেয়ে যাচ্ছে, কিন্তু পুজোর আগে এখানে রুম থাকবে না, সেই আশাই করছি আমরা ডুয়ার্সে ভালো পর্যটকের ভিড় আসবে। সামনেই মহা ব্যস্ততার সিজন, পুজোয় ভরপুর ব্যবসা আর ভরপুর কাজের আগে এখন যেন একটু দম নেওয়ার সময় পেয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা। এখন একটু মন্দা, এখন বর্ষার সময়, এখন মোটামুটি বিশ্বকর্মা পুজো অবধি একটু ব্যবসাটা একটু ডাউন চলবে। এটা প্রত্যেক বছরই এই সময় এইরকমই হয়, ব্যবসাটা একটু ডাউন চলে, তারপরে আবার সেপ্টেম্বরের পর থেকে আবার মোটামুটি চলবে ভালো মতো। বাঙালির পুজোর বেড়াতে যাওয়ার বরাবরই প্রথম পছন্দ থাকে উত্তরের পাহাড়। মাঝে মহামারীর জন্য 2 বছর পর্যটনে ভাঁটা পড়লেও উত্তরের পাহাড়ই পুজোতে বাঙালির হট ফেভারিট। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর মরশুমে অতিরিক্ত ভিড় সামলাতে পুজো স্পেশাল ট্রেন চালানোর কথাও ভাবতে শুরু করেছে উত্তর পূর্ব রেল। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।